দরজা জানলা লাগিয়ে এবার রাইকে চিতার আগুনে পুড়িয়ে ফেলার প্ল্যান করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই ফ্রেশন আপ হওয়ার জন্য নিজের রুমে যায়, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বলতে থাকে যে আর বেশি দিকক্ষণ অপেক্ষা করা যাবে না, অন্য কেউ আবার চলে আসার আগে আমাকে যে করেই হোক না কেন আমার কাজটা সেরে ফেলতে হবে, নয়তো বা কেউর চোখে পড়ে যাওয়া মাত্রই আমি সন্দেহ তালিকায় চলে আসবো এবং সকলে আমার পেছনে উঠে পড়ে লাগবে। তার আগে রাই দিদিভাইকে চিতার আগুনে পুড়িয়ে ফেলতে হবে, কিন্তু সর্বপ্রথম আমাকে দরজা জানলাগুলো লাগিয়ে দিতে হবে, কারণ রাই দিদিভাই আগুনে পুড়ছে সেই শব্দটা যদি একবার বাহিরে কারো কান অব্দি পৌঁছে যায় তাহলে রক্ষে থাকবে না। ঠিক সুযোগ করে রাই দিদিভাইকে তারা আবারও বাঁচিয়ে নিবে, আর সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না, কারণ আজকে এরকম একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, এই সুযোগটা কোনো মতে আমি হাতছাড়া করবো না। অন্যদিকে রাই রুমে চলে আসা মাত্রই রাইও কেরোসিনের গন্ধ পেয়ে বলতে থাকে যে কী ব্যাপার, এই রুমে হঠাৎ করে কেরোসিনের গন্ধ কোথা থেকে আসা শুরু করে দিয়েছে, যাকে যাক আমি তাড়াতাড়ি ফ্রেশন আপ হয়ে নিই, বাইরে আবার সকালে আমার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে অনির্বাণের বন্ধু শুভ বলতে থাকে যে তাহলে অবশেষে সব ভালো যায় আর শেষ ভালো তার, তাই তো? কি বলো ঈশা বৌদি, তুমি যে জম্পেশ প্ল্যানটা করেছো না, তাতে আর যাই হোক না আমার মনটা ভরে গেছে। এবার শুধু খাওয়া দাওয়াটা শেষ হোক, তারপরে আমরা রাই বৌদিকে নিয়ে আবার কলকাতা ফিরে যাবো। কি রে তোর নিশ্চয়ই তর্স হয়েছে না? অনির্বাণ ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে সত্যি ঈশা, আমি তোমার কাছে যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ, তুমি না থাকলে যে আমার কী হতো। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে আর তুমি সেদিন আমার বাড়িতে না এলে আমার যে কী হতো, আমি কী করে যে রায়ের আসল পরিচয় সম্পর্কে জানতে পারতাম, সেটা হলো গিয়ে একদম এখন অতীত, সেসব কথা ভুলে যেত। ঠিক সেই সময় শুভ বলতে থাকে যে আচ্ছা, বিষয়টা তোমার কিছু অকওয়ার্ড লাগছে না যে বউ একাই ফ্রেশন আপ হওয়ার জন্য চলে গেলো, বরকে তো ওখানে দেওয়া দরকার ছিল, ওদের কিছুটা একান্ত সময় ওদেরকে একটু দেওয়া দরকার ছিল না? ঈশা বলতে ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে না না, এখন কিসের, এখনও তো পর্যন্ত ওদের কাল রাত্রি বাকি আছে, তারপরে ফুলসজ্জা, এর আগেই কি ফুলসজ্জা হতে দেওয়া যায় নাকি? ঠিক সেই সময় অনির্বাণ এবং শুভ যখন হাসাহাসি করতে থাকে, অন্যদিকে রাই সেই রুমে যাওয়া মাত্র সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নীলু রাইয়ের ওর শাড়ির ওড়নার মধ্যে যখন হুট করেই লাইটারটা ফেলে দেয় এবং বলতে থাকে যে রাই দিদিভাই এবার তুই দাউ দাউ করে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু তোর এই হাজারি চিৎকারের আওয়াজ বাইরে অবধি যাতে না পৌঁছায় সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। আমি বাইরে বসে তোর এই আর্তনাদ শুনবো, তোর চিৎকার চেঁচামেচিগুলো উপভোগ করব, আমার প্রাণটা ঝুরাবে, কিন্তু যাতে কেউ কোনো মতে ঘুণাক্ষরও টের না পায় সেই ব্যবস্থাটাও আমি করবো। ঠিক সেই সময় দাউ দাউ করে যখন রায়ের অন্যের পেছন থেকে আগুন জ্বলতে থাকে, রাই বাঁচার তাড়নায় এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, তা সত্ত্বেও যখন রাই কোনো মতেই সেই আগুন না নেভাতে পারে, এক পর্যায়ে রাই দরজা ধাক্কানো মাত্রই রাই বলতে থাকে দরজাটা কে লাগিয়ে দিল, কেউ আছেন আপনারা, কেউ বাইরে, আমাকে প্লিজ বাঁচান, কেউ আমাকে বাঁচান, নয়তো আমি আগুনে পড়ে ছারখার হয়ে যাবো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে এটা নির্ঘাত নীলুর কাজ, কারণ ওই একমাত্র মানুষ যে কিনা আমাকে জ্বালিয়ে পড়ে ছারখার করে দেওয়ার জন্য এই প্ল্যানটা করতে পারে, এছাড়া অন্য কেউ আমার ক্ষতি করার চেষ্টা কেন করবে? কিন্তু নীলু তোকে আমি বলে দিচ্ছি, যদি রাখে হরি মারে কে হয়, তাহলে আমি যদি একবার বেঁচে ফিরি তাহলে এই যাত্রায় তোকে আমি কোনো মতে বাঁচতে দিব না, তোর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি করবো। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে রাই দিবে তুই নিশ্চয়ই মনে মনে বুঝতে পেরে গিয়েছিস এতক্ষণে যে কে এই কাজটা করেছে, কিন্তু তার সত্ত্বেও তুই আমার অবধি পৌঁছতে পারবি না। আফসোস, তুই এই যাত্রায় আর কোনোদিন আমাকে শাস্তির আওতায় আনতে পারবি না, কারণ তার আগেই তো তুই ঈশ্বরের কাছে প্রিয় হয়ে যাবি, তুই ঈশ্বরের কাছে চলে যাবি, সেই ঈশ্বরের কাছ থেকে ওখানে থেকে তুই আমাকে শাস্তি কী করে দিবি বলতো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।